আজকে একাত্তর চ্যানেল টেবিলে যে বিষয়গুলো নিয়ে কথা বলে তার শুরুতেই থাকছে। আমরা জানি যে ঝিনাইদহ ৪ আসনের এমপি খুন হয়েছেন এবং সেটি কলকাতায় খুন হয়েছেন বলেই শোনা যাচ্ছে। তার বেশ কিছু তথ্য এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, কাজে সেই আলোচনা তো থাকবে এবং তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে থাকছেন মামুন আবদুল্লাহ, বার্তা প্রধান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এবং থাকছেন উদিসা ইসলাম, সিটি এডিটর, বাংলা ট্রিবিউন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং প্রথম যে আলোচনা, সেই আলোচনা আমার সাথে যুক্ত হবেন হারুনুর রশিদ, প্রধান গোয়েন্দা শাখা ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি, এবং যুক্ত হবেন সত্যজিৎ চক্রবর্তী, একাত্তর প্রতিনিধি, কলকাতা। এবং আমাদের সাথে এ পর্যায়ে আরও যুক্ত হবেন আশা রাখছি সাইদুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর জার্নালে। আলোচনা তো অবশ্যই শুরু করব, কিন্তু বরাবর মতো নিউজ পোর্টাল দেখে নিতে চাই সর্বশেষ কী তথ্য দিচ্ছে এবং প্রতিবেদন আছে, সব দেখে আলোচনা শুরু হবে। একটু নিউজ পোর্টালের দিকে তাকাতে চাই। এমপি আনার খুন এখন পর্যন্ত যা জানা গেল সেটি দিয়েই শুরু করা হয়েছে, আমরা দেখছি। এর পাশে সংবাদ দেখতে পাচ্ছি, এমপি আনোয়ার খুনে প্রধান সন্দেহভাজন শাহীন, এমপি আনোয়ারুল হত্যা, 2 দেশে 2 মামলা, এমপি আনোয়ারের মরদেহ উদ্ধার হয়নি, তদন্তে সিআইডি। এমপি আনোয়ারের মরদেহ কোথায় প্রশ্ন করা হয়েছে, সম্পর্কে এগিয়ে নিতে আসলেন, যেতে যেতেই নিষেধাজ্ঞা, ওবায়দুল কাদের বলছেন। উপরে উঠাতে হবে প্রধান সংবাদ দেখতে চাই। এমপি আনোয়ারের সঙ্গে ভারতে যান 2 জন, তারা কারা? গোয়েন্দাদের প্রশ্ন, এমপি আনোয়ারের ফোন চালাচ্ছিল কে? আনোয়ারুল আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, যেভাবে উধাও হলো রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এরপরে আছে বাংলা ট্রিবিউনের সংবাদ, প্রধান খবর, যেভাবে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয় সেটি নিয়ে সংবাদ করা হয়েছে। সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে নতুন অস্ত্র দুর্নীতি। খুন কিন্তু লাশ নেই, যা জানা গেল এমপি আজিমকে নিয়ে। আনোয়ারুল আজিম ইস্যুতে এখনই মন্তব্য করবে না ভারত। কলকাতায় এমপি আজিম হত্যা, শেরেবাংলা নগর থানায় মামলা। লঙ্কা প্রিমিয়ার লিগ ফিক্সিং সন্দেহে মুস্তাফিজদের ব্রিটিশ বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি মালিক গ্রেফতার। প্রতিদ্বন্দ্বীর কর্মী সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে, ব্লিংকেন বলেছেন। BDNews24.com এর সংবাদ, এমপি আনোয়ারের বাড়িতে শোকগ্রস্ত স্বজন এবং সমর্থকদের ভিড়। যুক্তরাজ্যে হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা, ত্রাণের স্বল্পতা, নিরাপত্তার অভাবে রাফায় ত্রাণ বিতরণ স্থগিত করেছে জাতিসংঘ। আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ঢাকায় মামলা। উপজেলায় 2য় ধাপের ভোটের হার 38%। নরসিংদীতে ভোটের প্রচারে হামলা, প্রার্থী নিহত। যশোরে লাঠির মেয়ের মৃত্যু, মা আটক। প্রথম আলোর সংবাদ, আনোয়ারুলকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। 2য় ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন যারা। রায়পুরায় প্রতিপক্ষের পিটুনিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত। ঢাকায় আনোয়ারুল আজিমের মেয়ের মামলা। প্রশ্ন, ওবায়দুল কাদেরের, ভারত যদি শত্রু হয় বিএনপির সালাউদ্দিন কিভাবে এতদিন নিরাপদে? কারা এটা করলো, কেন করলো দেখতে চাই, আনোয়ারুলের মেয়ে বলেছেন। এই ছিল আমাদের হাতে নিউজ পোর্টালের সংবাদগুলো, আমরা দেখে নিচ্ছিলাম এবং এ পর্যায়ে প্রতিবেদন দেখি। প্রতিবেদন আছে। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় গেল 13ই মে বিকেল 5টা 23 মিনিটে সঞ্জীবা গার্ডেনের সামনে সুজুকি সুইফট মডেলের লাল রঙের একটি গাড়িতে ওঠেন সাংসদ আনোয়ারুল আজিম। গাড়িটির নম্বর 18AA5473। অ্যাপার্টমেন্ট ভবনের সামনের গেটে এক লোকসহ দাঁড়িয়েছিলেন আনোয়ারুল আজিম। পরে গাড়ি এসে থামলে আরও একজন ব্যক্তি নামেন। একটু পরে সেই ব্যক্তিসহ গাড়িতে চলে যান আনোয়ারুল আজিম। বুধবার বিকেলে সিসি ক্যামেরায় দেখা যাওয়া ওই গাড়িটি আটক করেছে কলকাতা পুলিশ। ভাড়াটা দিয়েছিলেন কাকে? আমি পরে সব না, ভাড়াটা দিয়েছিলেন কাকে? ওনারা, আমি যেখানে যা বলার আমি বলেছি, ব্যাস। মানে ভাড়াটা নিয়ে আপনার থেকে গাড়িটা ভাড়া নিয়েছিল কেটা বলুন। কলকাতার গোয়েন্দা পুলিশের আইজিপি অখিলেশ চতুর্বেদী জানান, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, গেল 20 মে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তারা তদন্তে নামেন। এরপর 22 মে তারা তথ্য পান যে আনোয়ারুল খুন হয়ে থাকতে পারেন। তিনি জানান, শেষবারের মতো সঞ্জীবা গার্ডেনের সামনেই তাকে দেখা যায়।
আমরা তদন্ত নিয়ে নিয়েছি, আমাদের ফরেন্সিক টিম আর ফিঙ্গার এক্সপার্ট টিম ফ্ল্যাটে আছে, ওরা ম্যাটারটা দেখা দিয়ে দেবে। মার্ডার হয়েছিল আপনাকে মোটামুটি শিওর? আমরা এটা জানতে পেরেছি, নিউজ এসছে অ্যান্ড লেটার ইনভেস্টিগেশন চলছে। যাদেরকে ডিটেইন করা হচ্ছে বাংলাদেশি সিটিজেন কয়েকজনকে, আমরা তদন্ত করছি জাস্ট দিস অ্যাজ অফ নাও। ঠিক আছে, লেটার যখন ডেভেলপমেন্ট হবে আপনাদেরকে আমরা কিছু খবর পেয়েছি, আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব এর তদন্ত এবং আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনার্ট করবো কি হয়েছে। কোনো ওয়েপন্স পেয়েছেন স্যার যেটা দিয়ে? সেসব কমেন্টে কোনো ওলট পালট দেখলেন নাকি একদম ক্লিন করা হয়েছে, মানে পরিকল্পিত মার্ডার যেটা বলছেন? নো কমেন্টস। অখিলেশ চতুর্বেদী জানান 13ই মে সঞ্জীবা গার্ডেনে ঢোকেন আনোয়ারুল। তবে এর আগেও তিনি সেখানে গেছেন কিনা সেই বিষয়ে পরিষ্কার নয়। তার সঙ্গে আরও একজন ছিলেন বলেও জানায় কলকাতার গোয়েন্দা পুলিশ। মহিম মিজান, ৭১, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম, আমাদের সাথে যুক্ত আছেন হারুনুর রশিদ, গোয়েন্দা শাখার প্রধান। হারুনুর রশিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সংবাদ মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছিলাম যে খুন হয়েছে এটি মোটামুটি স্পষ্ট এবং লাশ এখনো পাওয়া যায়নি। লাশের কোনো সন্ধান করা গেছে কিনা, কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, এবং আপনাদের কাছে সর্বশেষ যে তথ্যগুলো আছে যা জানানোর উপযোগী তা যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমরা এই ঘটনাটা জানার পরে আমরা এই কলকাতা থেকে আমরা তথ্যটা পাই যে সে নিখোঁজ আছে। আমরা যখন তখন তার মোবাইলগুলিকে আমরা একটু দেখছিলাম, তখন দেখলাম যে কিছু মোবাইল সেখানে লোকেশন দেখাচ্ছে বেনাপুলের কাছে, কিছু মোবাইল দেখাচ্ছে আপনার বিহারের কাছে মুজাফফরাবাদ, আবার কিছু তথ্য দেখা যাচ্ছে যে উনি কলকাতায় যাচ্ছেন, মানে দিল্লিতে যাচ্ছেন অমিত শাহের সাথে দেখা করতে। তো সবকিছু বলার পরে আমাদের কাছে তখনই সন্দেহ হয়েছে এখানে অন্য কোনো ঘটনা আছে, এবং তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করে একটা আমার মতে কাল্পনিক কাহিনী আমাদের তখন থেকে মনে হচ্ছিল। তখন থেকে আমরা তার সাথে ওই যে ফ্ল্যাটটা যে নিলেন, যিনি ভাড়া করলেন, ওই যে শাহিনী কথাটা বলা হলো, এবং সেখানে তার সাথে আরো 2 জন গেলেন, একজন মহিলা গেলেন এবং আরেকজন ব্যক্তি গেলেন। সেখানে যাওয়ার পরে এবং পরপর যারা ঢুকলেন 3 থেকে 4 থেকে 5 জন হবে। আমরা কিন্তু আনার সাহেব কিন্তু এমপি মহোদয়, উনি তো এলাকার জনপ্রিয় লোক, উনি চিকিৎসার জন্য গেছেন, উনি আগেও অনেকদিন ছিলেন ইন্ডিয়াতে ছিলেন, উনি যান, রেগুলারই যান। সেক্ষেত্রে উনি তার বন্ধুর বাসার থেকে পরের দিন যে গেলেন 13 তারিখের পর থেকে কিন্তু ঘটনাটা ঘটেছে 13 তারিখ, অর্থাৎ 3:40 থেকে 3:45-এর মধ্যে ঘটনাটি ঘটে ফেলেছে। এখন যে কথাটা আপনি আমাকে প্রশ্নটা করলেন যে আসলে আমরা যখন তদন্তটা করি, তদন্তের কিন্তু আমাদের মূল পার্ট থেকে 2টা। একদিকে তদন্তকারী কর্মকর্তা, আমরা যারা তদন্তটা করি, একদিকে আমাদের অপরাধীদের খুঁজে বের করা, অন্যদিকে যদি যেহেতু এটা একটা মানে যে কোনো মার্ডারের ক্ষেত্রে এরা করি, আর এটা যেহেতু বাংলাদেশের একদম সম্মানিত পার্লামেন্ট সদস্য এখানে নিহতের ঘটনা, সেটাকে আমরা অত্যাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের কাছে যে অপরাধীরা আছে 2-1 জন, এটাতে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান যে এটা শুধু পূর্ব পরিকল্পিত না। এটা কয়েক মাস যাবতই তাদের মধ্যে সলা পরামর্শ চলছিল যে তাকে ওই দেশে নিয়ে এমন ভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হবে সেটা যেন তাদেরও কোনো অস্তিত্ব না পাওয়া যায়, এবং লাশটার জন্য কোনো অস্তিত্ব না পাওয়া যায়, এবং লাশটাকে এমন করা হবে যেন তাকে যেন পেতে অনেক কঠিন হয়। এবং আমি মনে করি, আপনাকে আমি বলতে চাই যে আমাদের সাথে কলকাতা পুলিশের সিআইডি আমাদের রেগুলার যোগাযোগ হচ্ছে। তারা আমাদের কাছে, আমাদের আসামিদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্যপত্র পাচ্ছি, এটাও তাদেরকে আমরা দিচ্ছি। ওনারাও ওনাদের কাজগুলি করে আমাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন, এবং আমরা ওনাদের কাছে যে তথ্যগুলি পেয়েছি, আমরা বলার পরে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে এখানে অপরাধীরা কারা, অপরাধীরা তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেনই বাংলাদেশ, এটাও সঠিক, এবং এখান থেকেই তারা পরিকল্পিতভাবেই যাতে এটার যেন কোনো অস্তিত্ব না পাওয়া যায়, একদিকে এটা করেছেন, আর অন্যদিকে তদন্তের কাজটা যেন আমরা শুরু করতে না পারি তারা ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করেছেন। যার কারণে আমাদের ইন্ডিয়ান পুলিশ তারা প্রতিদিনই কাজ করছেন, হয়তো শীঘ্রই তারা হয়তো এই লাশের সন্ধান তারা দিতে পারবে, এটা আমাদের কাছে তারা আশ্বস্ত করেছে, এবং আমরাও এই তদন্তের সাথে কারা কারা জড়িত আমরা সেগুলিও খোঁজ খবর নিচ্ছি। এবং ওনারা আমাদের কাছে কালকে টেলিফোনও করেছে, হয়তোবা কালকে তাদের পক্ষ থেকে কয়েকজন পুলিশ কর্মকর্তা আমাদের বাংলাদেশে আসবে, আমরা যাদেরকে গ্রেপ্তার করে তাদের সাথে কথা বলার জন্য তারা আসবে। আমি মনে করি তারা আসলে তাদের সাথে কথা বলবো, কথা বলার পরে আমাদের তদন্ত নিয়ে আমরা আরো যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেকেরই কিন্তু আমরা আইনের আওতা আনার চেষ্টা করছি। আমরা মনে করি কোনো হত্যাকাণ্ডকে কিন্তু আমরা ছাড় দিইনি। আমি এর আগে আপনি লক্ষ্য করেছেন টিপু মার্ডারের মামলার ক্ষেত্রে কিন্তু আমরা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আমরা ওমান থেকে, ইন্ডিয়া থেকে কিন্তু আমরা পলাতক করে ধরে নিয়ে আসছি।
আমরা কিছুদিন আগে লেদারমণি যে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে খুন জি করেছিল জি হারুন তাকে রশিদ, এখানে আমার আরেকটু হ্যাঁ, প্রশ্ন আছে, কিন্তু এখানে আমার আরেকটু হারুন প্রশ্ন, ভাই, উদিস ইসলাম, আমি আসছি আপনার কাছে, আমি একটু প্রশ্নটা করতেই চাই। তার কারণ হচ্ছে যতটুকু সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পারছি যে শাহিন ব্যক্তিটির নাম উঠে এসেছে, যাকে সন্দেহ করা হচ্ছে সবচেয়ে বেশি, আখতারুজ্জামান শাহিন। তার ক্ষেত্রে বলা হচ্ছে তার তো ডুয়াল পাসপোর্ট এবং সে হচ্ছে না, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ মানে শাহিন, আখতারুজ্জামান শাহিনই কিন্তু 30 তারিখ গিয়ে সে বাসাটা তার নামে ভাড়া নেই। সে ডিড ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং সেই ডিড ডকুমেন্ট শুধু না, এই শাহিন কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে সত্য, তার বাংলাদেশি পাসপোর্টও আছে, ইউএস এর পাসপোর্টও আছে, এবং সে কিন্তু তার বাল্যকালের বন্ধু, তারা একসাথে তারা খেলাধুলাও করতেন, তারা লেখাপড়া করতেন। এবং আমরা এখন বলছি না যে কেন তার সাথে কোনো সমস্যা হয়েছে কিনা, আমরা যেহেতু তদন্তটা করছি, অ্যাকচুয়ালি কি কারণে কি জন্য ঘটনাটি ঘটেছে এটা আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তবে আমরা মনে করেছি প্রতিটি ঘটনায় এখানে কোনো আর্থিক, এখানে কোনো পারিবারিক, এখানে কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করতে গিয়ে কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তদন্তে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এখনই আমরা শুধু যেহেতু তদন্তটা চলছে, এখনই আমরা স্পেসিফিক কিছু বলতে চাচ্ছি না। তবে আমি মনে করি এই যে একটা মানে জনপ্রিয় স্বাধীনতার সপক্ষের একজন মানুষ, ওনাকে ইন্ডিয়াতে উনি বহুদিন ছিল, উনি বিভিন্ন মামলায় উনি ইন্ডিয়াতে ছিলেন, কিন্তু তখনই তাকে কোনো হত্যাকারীরা হত্যা করতে পারে নাই। এখন তিনি 3 বারের পার্লামেন্ট সদস্য, উনি ইন্ডিয়াতে যাওয়ার পর এইভাবে তার যে মৃত্যুটা, এটা আমি এখনো বলছি না, এটা একটা অমানবিক নিষ্ঠুরতম মৃত্যু যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এবং তারা আমাদের কাছে স্বীকারও করেছে। আমরা মনে করি কোথায় তারা পরিকল্পনা করেছে সেটা যেমন আমরা জানি, কারা কারা তুলেছে সেটাও আমরা জানি। আমরা মনে করি ইন্ডিয়ান পুলিশের সাথে আমাদের প্রতিদিন যোগাযোগ হচ্ছে, এবং আমরা অবশ্যই তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা শীঘ্রই লাশ বা যেভাবে তারা মেরেছে এই জিনিসগুলি তারা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার তারা আপ্রাণ চেষ্টা করছে। আমরাও মনে করি যে সকল আসামির নাম আপনারা বলেছেন একটু আগে, তারা ডুয়েল পাসপোর্ট, এটা আমরা জানি তারা কোথায় থাকতেন, কোন বাসায় ভাড়াতে, কোথায় পরিকল্পনা করেছেন, আমরা সবাই জানি, আমরা তদন্ত করছি। আমরা মনে করি আমাদের বাংলাদেশের আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়, কমিশনার মহোদয় আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রাখছে, আমরাও ইন্ডিয়ান পুলিশের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি, তারাও আমাদের সাথে নিশ্চয়ই হারুন রশিদ, আপনি আশা করছি আরো কিছু সময় আমাদেরকে দেবেন, আপনি আমাদের সাথে আরেকটু থাকবেন। সেক্ষেত্রে যে ব্যক্তির কথা শোনা যাচ্ছে, যদি তার 2টো পাসপোর্ট থেকে থাকে, শোনাও যাচ্ছে যে সে ঢাকা থেকে দিল্লি হয়ে, কাঠমান্ডু হয়ে, দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে, সেই ব্যক্তিকে আসলে আমরা ফিরে আনতে পারবো কিভাবে এই সন্দেহভাজন অবস্থায়, সেটি একটি প্রশ্ন। আমি ফিরবো আপনার কাছে। উদিসা, আপনি একটা প্রশ্ন রাখতে চাইছিলেন বোধহয়। হ্যাঁ, মানে এটা ধরে আমি করছিলাম যে আমরা যখন সকাল থেকে এই খবরটা পেলাম তখন কিন্তু আমাদের কাছে কোনো তথ্যই নাই, এবং এই কোনো তথ্য নাই থেকে বিকেল পর্যন্ত যে ডেভেলপমেন্ট এবং যতগুলো তথ্য পাওয়া গেল বিকেল নাগাদ, সেটি কিন্তু প্রথম দিন হিসেবে হারুন ভাই বলবেন, মামুন ভাই দীর্ঘদিনের অনুসন্ধানী সাংবাদিক করা মানুষ, প্রথম দিন হিসেবে এটা খুব ভালো অগ্রগতি। এতটা মানে মোটামুটি এখন পুরো ঘটনাটাই আমাদের কাছে পরিষ্কার একটা চিত্র। এটি সত্যতা আমি বলতে রাজি না, একটা ঘটনা জোড়া দিয়ে একটা জায়গায় পৌঁছানো গেছে। কিন্তু এই যে শাহিন যে চলে গেছে আমেরিকা, সেইটার রুটটা পর্যন্ত জানা গেছে। তাকে ফেরত আনা আমাদের অতীতের অভিজ্ঞতা বলে যে বাংলাদেশের সম্ভব না। আমরা শুনছি যে কলকাতা থেকেও একটা মামলার প্রস্তুতি চলছে। কলকাতা মানে ভারতের মাধ্যমে তাকে ফেরত আনার প্রক্রিয়াটার সাথে বাংলাদেশ যুক্ত হবে কিনা। জি হারুন রশিদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখেন, এটাও তো আমরা জানি, এখন বিষয়টা হচ্ছে যেহেতু স্পেসিফিকলি এখনো মামলাটা কলকাতায় মার্ডার মামলাটা রুজু হয় নাই, হয়তো হয়ে যাওয়ার কথা। আর আমাদের বাংলাদেশেও আজকে তার মেয়ে আমাদের কাছে আসছিল, তারা মামলা করার জন্য আসছিল, তাদেরকে আমরা হেল্প করেছি, তারাও একটা মামলা করেছে 364 একটি মামলা, অপহরণ একটা মামলা করেছে শাহজাহান বাংলানগর থানা। এখন আমরা এটাতে জানি না তা না, তার সে যখন ঘটনাটা আমরা যখন জানতেছি যে ঘটনাটা ঘটে গেছে নিখোঁজ, সেই মুহূর্তেই সে কিন্তু মানে আপনি যে কথাটা যে বলেই ফেললেন যে বিস্তা এয়ারলাইন্স এসে কাঠমান্ডু, তখন থেকে আমাদের উদ্যোগ চলছিল। যেহেতু আপনি জানেন আমেরিকান পাসপোর্ট এখনো ঘটনাটার সাথে পুরোপুরি আমরা শুধু জানতে পেরেছি যে এই ঘটনাটা, কিন্তু এর আগেই যদি আমি জানি না সে এখনো কাঠমান্ডু আছে বা কাঠমান্ডু থেকে চলে গেছে, এটা আমি জানি না। তারপরেও আমি বলবো তদন্তের খাতিরে বলবো আমরা সবকিছুই জানি, আমরা তাদের খোঁজ খবর রাখছি,
পাশাপাশি আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকেও আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছি আমরাও ইন্টারপোলকে জানাবো। ইন্ডিয়া একটা বৃহৎ রাষ্ট্র, তারাও তো তাদের আইন যথাযথ আইনি প্রক্রিয়া, তারাও তো তাদের দেশে মামলা ঠিক হয়েছে, ঘটনাটি ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড এবং একজন পার্লামেন্ট মেম্বারকে তারা হত্যা করেছে। সেখানে আমার মনে হয় ওনারাও তো অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন। তার সাথে তো আমি মনে করি এখানে তো বাংলা একটা অপরাধীর বিরুদ্ধে তো সবকে আরো কোনো দ্বিমত থাকার কথা না। আমি মনে করি এই অপরাধীকে ফিরিয়ে আনার জন্য আমি মনে করি সকলেই একমত পোষণ করবেন। এইরকম নিষ্ঠুরতম নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে উনি যে দেশই চালিয়ে চলে যাক, তাকে তো কোনো দেশ তাকে প্রশ্রয় দেওয়ার কথা না। এবং সেটা আমি মনে করি আইনগত প্রক্রিয়া গ্রহণ করে আমি মনে করি ইন্ডিয়ার সাথে অবশ্যই বাংলাদেশ থাকবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো আমাদের সেটাই বলেছে। জি, এই আলোচনা আমরা আরো কিছু দূর এগোতে চাই এবং আমাদের অপর অতিথিরা আছেন, তাদের প্রশ্ন আছে, মন্তব্য আছে, বিশ্লেষণ আছে, পর্যবেক্ষণ আছে, কাজে সব নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন হারুনুর রশিদ, সত্যজিৎ চক্রবর্তী, সাইদুল করিম মিন্টু এবং আমাদের মূল অতিথি মামুন আবদুল্লাহ উদিসা ইসলাম। এই পর্যায়ে আমার মনে হয় সত্যজিৎ চক্রবর্তী আপনার কাছে একটু আসা দরকার। কলকাতা পুলিশ কি বলছে, সর্বশেষ যে তথ্যগুলো আছে তা যদি আপনার কাছ থেকে একটু জেনে নিন। দেখুন, কলকাতা পুলিশের তরফ থেকে যেটা প্রথমত চাইছে যে খুনের মোটিভটা কেন কি, সেক্ষেত্রে এই যে আখতারুজ্জামান, সেই আখতারুজ্জামান আর কি যিনি আমেরিকান পাসপোর্ট দেখিয়ে কিন্তু বাড়ি ভাড়া নিয়েছিলেন কে পশ্চিমবঙ্গ সরকারের শুল্ক দপ্তরের কর্মচারী সঞ্জীব রায়, তার থেকে কিন্তু বাড়ি ভাড়াটা নিয়েছিলেন। এবং এই বাড়ি ভাড়া নেওয়ার পর এখানে যেভাবে ডেকে আনা হয় সাংসদ আনোয়ারুলকে এবং কেন খুনটা করা হয়, দেহ কোথায় কিভাবে তারা আর কি রেখেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত প্রশ্নের উত্তর খুঁজছে। খুনের মোটিভটা কি সেটা খুঁজছে, নাকি এর পিছনে অন্য কোনো শক্তি আছে যেটা ভারত বাংলাদেশের মধ্যে একটা চিড় ধরানোর যে সুসম্পর্ক আছে সেটাকে যাতে চিড় ধরানো যায়। দ্বিতীয়ত হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক কারণ, নাকি ব্যবসায়িক কারণ, নাকি কোনো ব্যবসা, যেটা শোনা যাচ্ছে যে পুলিশের কাছে কিন্তু বেশ কিছু ইনপুট আছে, সেই ইনপুটগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে। কলকাতায় যে সমস্ত লিঙ্কম্যান পাওয়া গেছে সেই লিঙ্কম্যানদের কিন্তু দফায় দফায় জেরা করা হয়েছে এবং যিনি প্রথম নিখোঁজ ডায়েরি করেন বরানগর থানায়, তার দীর্ঘদিনের বন্ধু সেই গোপাল বিশ্বাসকেও কিন্তু পুলিশ আজও দফায় দফায় জেরা করেছে। তো সব মিলিয়ে পুলিশের কাছে এখনো পর্যন্ত যে ইনপুট আছে তাতে করে কিন্তু খুনের যে মোটিভ, সেই মোটিভ এখনো পরিষ্কার নয়। তো সেক্ষেত্রে এবং আরেকটি কথা বলি যে অসমর্থিত সূত্রের একটা খবর যে দেহ কিন্তু পুলিশে হদিশ পেয়েছে, কিন্তু দেহ শনাক্তকরণ এবং অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলো এখনো কিন্তু প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এবং সেই যে দেহটির কথা বলা হচ্ছে, যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত পুলিশ এবং গোয়েন্দা কেউই কিন্তু প্রাপ্তি স্বীকার করেনি যে দেহের হদিশ মিলেছে। মূল যেটা রহস্য এখানে যে দেহ কি মিলেছে নাকি মেলেনি, না মিললে তাহলে দেহ কিভাবে নিয়ে যাওয়া হলো, কারণ সিসিটিভি ক্যামেরায় আনারুল সাংসদ তার কে কিন্তু বের হতে দেখা যায়নি। তো পুলিশের কাছে বিভিন্ন রকম এভিডেন্স আছে, এমনকি যে গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ি ফরেনসিক রিপোর্ট নেওয়ার জন্য কিন্তু সিআইডির যারা ফরেনসিক টিম আছে তারা যেমন সেই গাড়িটাকে জব্দ করেছে, পাশাপাশি দীর্ঘক্ষণ প্রায় 5 ঘন্টা ধরে এই যে ফ্ল্যাটটা আর কি আবাসনের, সেই ফ্ল্যাটের মধ্যে থেকে কিন্তু তারা নমুনা সংগ্রহ করেছে, বিভিন্ন রকম ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে রক্তের নমুনা। তো একটা ব্যক্তিকে খুন করা হলো, সেই ব্যক্তিকে কিভাবে তাকে সরানো হলো, তার দেহটাকে, গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা মুক্ত হয়নি পুলিশ এবং গোয়েন্দারা। এবং সেক্ষেত্রে তারা চাইছে যে বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সাথে কথা বলতে। ইতিমধ্যেই কিন্তু আজকে সন্ধ্যা নাগাদ নিউ টাউন থানাতে সেখানে কিন্তু একটা 302 খুনের আর কি ধারা দিয়ে মামলা চালু হয়েছে এবং সেই ধারা অর্থাৎ খুনের মামলার ভিত্তিতেই কিন্তু মামলার তদন্ত এবং গতি প্রকৃতি কোন দিকে যায় সেটা দেখার, এবং যাদের জেরা করছে যে সমস্ত লিঙ্কম্যান যদি কিনা কলকাতার কেউই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের গ্রেপ্তার করবে, সেই উদ্দেশ্যেই
পুলিশ এগোচ্ছে, কারণ পুলিশ মনে করছে শুধুমাত্র যে বাংলাদেশ থেকে এসে তারা এই খুনের ষড়যন্ত্র করেছে এমনটা নাও হতে পারে, হতে পারে এখানকার কেউ অর্থাৎ কলকাতার কেউ হয়তো জড়িত। তো সব মিলিয়ে সব দিক খোলা রেখে, রাজনৈতিক নাকি ব্যবসায়িক কারণে নাকি পুরনো কোনো শত্রুতার জেরে, সমস্ত বিষয়টা খোলা রেখেই, কিন্তু সব দিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে। এবং আখতারুজ্জামান, যিনি বাংলাদেশের যশোর বিভাগের কোনো এক মেয়রের ভাই, সেই আখতারুজ্জামান এবং কলকাতায় যিনি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সেই আখতারুজ্জামান এক কিনা, পুলিশ এখনো পর্যন্ত সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হতে পেরেছে কিনা তা কিন্তু প্রকাশ্যে বলেনি। যদিও পুলিশের দাবি যে তদন্তের স্বার্থে তারা কিছুই বলতে চান না এই বিষয়ে। এই আখতারুজ্জামান তিনি দুই দেশের আখতারুজ্জামান এক ব্যক্তি কিনা এবং তিনি বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিকের ভাই কিনা, গোটা বিষয়টা কিন্তু তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত তারা কিছু বলতে চায়। কলকাতা পুলিশ এখন পর্যন্ত স্পষ্ট করেনি। জি সত্যজিৎ চক্রবর্তী, আপনি আছেন আমাদের সাথে এই পর্যায়ে। আমার মনে হয় মামুন আব্দুল্লাহ, আপনার কাছে একটু আসি। ধন্যবাদ স্বপ্ন। আমরা শুনছিলাম হারুন ভাইয়ের কথা শুনলাম, আপনাদের কলকাতা প্রতিনিধির কথা শুনলাম। একটি বিষয় হারুন ভাই যে কথাটি জোর দিয়ে বলেছেন, ওনারা জেনেছেন কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, সবই জেনেছেন। হারুন ভাইয়ের কাছে আমার সবিনয় একটি প্রশ্ন, কারণ উনি একজন মাঠ পর্যায়ের দক্ষ অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। ওনারা জেনে গেছেন কোথায় মারা হয়েছে, কারা মেরেছে, কিভাবে মেরেছে। যদি সেটা জেনে থাকেন তাহলে আমরা ডেড বডি পাচ্ছি না কেন? এক। আরেকটি প্রশ্ন, আমরা জেনেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 3 জন লোককে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করেছে, তারা এখন ডিবির হেফাজতে আছে। আমি সন্ধ্যায় একবার কথা বলেছিলাম হারুন ভাইয়ের সাথে, তিনি বিষয়টা এড়িয়ে গেছেন। যে 3 জনের মধ্যে অন্তত আমাদের কাছে যে তথ্য আছে, অন্তত 2 জন, আমানুল্লাহ এবং ফয়সাল, এই 2 জনকে দেখা গেছে ওই যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল সেই সঞ্জীবা গার্ডেনে, সেই ফ্ল্যাটের মধ্যে তারা আসা যাওয়া করেছে। যদি এই যে ওই 2 জন পুলিশের কাছে থেকে থাকে, তাহলে হারুন ভাইয়ের জেনে যাওয়ার কথা তারা কোথায় হত্যা করেছে, কোথায় লাশ লুকিয়েছে এবং কেন হত্যা করেছে। কারণ অলরেডি 8-10 ঘন্টা হয়ে গেছে। এই দুটি প্রশ্ন আমি জানতে চাই হারুন ভাইয়ের কাছে। জি হারুনুর রশিদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে যিনি বললেন ঠিকই বললেন। আসলে ঘটনাস্থলটা তো আর আমাদের বাংলাদেশে না, এটা হচ্ছে ইন্ডিয়াতে ঘটনাটি ঘটেছে, কলকাতা। সেখানে আমরা তো তথ্যটা দিতে পেরেছি যে এত তারিখ এতটার সময় এই ঘটনাটি এমন জায়গায় ঘটেছে। সেখান থেকে এটা ওটা হয়তো বের করে নিয়ে গিয়েছে, কিন্তু এখন এই দায়িত্বটা তো আমরা বাংলাদেশ থেকে পালন করতে পারছি না। আমরা জানি কলকাতা পুলিশ অনেক আন্তরিক এবং তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে, এবং তারা সিসিটিভি ধরে গাড়ির লোকেশন ধরে তারা কিন্তু আমাদেরকে কথা বলে তারা কিন্তু কার্যক্রম চালিয়েছে। আসলে আমরা এমনও তো আছে, আপনি জানেন বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড রহস্য আমরা উদ্ঘাটন করেছি 1 বছর পরে, 6 মাস পরে। এটা তো আসলে আপনি বলতেছেন যে 13 তারিখের ঘটনা, এটা স্বাভাবিক। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যে আমরা আসলে আমাদের একজন মাননীয় পার্লামেন্ট মেম্বার উনি গেলেন ইন্ডিয়াতে, এ ধরনের একটা দুর্ঘটনা ঘটলেন, পরিকল্পিত এবং নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন। এটা আমরা বাংলাদেশ হলেও কিন্তু আমরা এই কাজটাই করতাম, কারণ আমি একটু আগেও যেটা বলেছি, একদিকে অপরাধীকে আমরা বুঝতে পেরেছি। আমি ছোট্ট আরেকটা প্রশ্ন রিলেটেড করব যে আনোয়ারুল আজিম এমপিকে আমরা দেখেছি উনি ইন্টারপোলের একটা রেড ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন, ওয়ান্টেড ছিলেন। এই ওয়ান্টেড আসামি ডেফিনেটলি উনি একজন জনপ্রতিনিধি হয়েছেন এবং 3বার নির্বাচিত সাংসদ ছিলেন সে, এবং ওনার আমরা যতটুকু এলাকায় খবর পেয়েছি ওনার বিশাল অর্থ বৈভব বিত্ত হয়েছে। এই যে আন্ডারওয়ার্ল্ডের সাথে তার কোনো সংযোগ আপনার? এটা আপনি যেটা বলতেছেন সেটা হলো একটি তার নামে মামলাগুলি কোন সময় হয়েছে আপনি ভালো করে জানেন। মামলাগুলি উনি একজন একটা রাজনীতি করেন, আওয়ামী লীগের রাজনীতি করেন। ওনার নামে মামলাগুলি হয়েছে 2001 সালের পরে বা ওই বিএনপি পিরিয়ডের সময়। তখন কিন্তু ইন্ডিয়াতেই ছিলেন উনি, তো 8-10 বছর ইন্ডিয়াতেই ছিলেন উনি, সেখানে লুকিয়ে ছিলেন। এখন অনেক মামলাই হয়েছে। আমরা দেখেন আমাদের ঘটনাটা কিন্তু যে সে মামলা ছিল, তার নামে অনেকগুলি ঘটনা ঘটেছে, তার এলাকার প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু আমাদের তো তদন্ত শেষ হয় না। এখন আমি কিভাবে বলবো তার প্রতিপক্ষ তাকে ঘায়ল, তার প্রতিপক্ষ এটা করেছে কিনা, পারিবারিক সামাজিক কোনো ঘটনা আছে কিনা, রাজনৈতিক প্রতিহিংসার কোনো ঘটনা ঘটেছে কিনা, আমরা তদন্ত শেষ না করে তো স্পেসিফিক কথাটা বলতে পারছি না। আরেকটা ছোট প্রশ্ন হয় ভাই, যে এক নারীর কথা এসছে, এক নারী ওই ফ্ল্যাটে ঢুকেছে, এরকম সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। আমরাও কলকাতায় খবর নিয়ে জেনেছি ওই নারীর নাম শিলাশ্রী।
এই শিলাশ্রী নামে মহিলার কোনো নাম আপনারা আগে শুনেছেন কিনা, এই আমাদের এমপি সাহেবের সাথে আগে কোনো যোগাযোগ ছিল কিনা, না, এটি কি আপনারা পেয়েছেন শোনেন, হারুন ভাই? আপনাকে আমি বলি, আপনি এটা আমরা জানি না তা নাই, সেটাও আমরা জানি। এই শিলাশ্রী মহিলাটা তো আসলে এমপি মহোদয়ের সাথে যায় নাই, সে গিয়েছে অন্য তিনজনের সাথে। ইন্ডিয়া না, সে বাংলাদেশি মহিলা, সে বাংলাদেশি মহিলা। সে কোথায় আছে, কোথায় কি তার অবস্থান কি সব আমরা জানি। এখন আমার কথা হলো, আমরা সে তো তার সাথে যায় নাই। সে যে যারা এই পরিকল্পনাটা করেছে, যারা মাস্টার মাইন্ড, যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তাদের সাথে মহিলাটা গিয়েছে এবং সেখানে সে অবস্থান করেছে তার সাথে। এখন আমরা কথা হলো যে আমরা তো কাউকে ছাড় দিচ্ছি না, সব নাম্বার আমি বলেছি আপনাকে, সবাইকে আমরা আইনের আওতায় একে একে নিয়ে আসবো। এবং আমরা যে এই কথাটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছে, এটা নিঃশর্ষ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু আমরাই কনফার্ম করেছি বাংলাদেশ থেকে। আমরা মনে করি ইন্ডিয়ান পুলিশ যেমন আমাদেরকে সব বিষয়ে সহযোগিতা করেছে, আমরাও আমাদের যে তথ্যগুলি আমরা পেয়েছি সেগুলি তাদের সাথে শেয়ার করেছি। আপনি নিশ্চিত হবেন যে ভালোভাবে জানবেন যে এটা তারা যে চেষ্টাটা করছে, শীঘ্রই তারাও আমরা মনে করি হত্যাকাণ্ডের যে লাশটি, সে লাশটি কিভাবে গিয়েছে, কি প্রকারের লাশটা হয়েছে সেটা আপনার এখন জানার দরকার নাই। তবে তারা উদ্ধার করার জন্য তাদের কলকাতার পুলিশ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে, এটা আমরা জানি। এবং আমি মনে করি এটা শীঘ্রই তারা বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারবে। এবং আমাদের এবং এটাও আপনাকে বলেছি, তারা কিন্তু একটি গ্রুপ, তারা কিন্তু কালকে হয়তো আমাদের সাথে, আমি যতটুকু মনে করি তারা আসবে, তারা এসে আমাদের সাথে যারা আছে তাদের সাথে তারা কথা বলবে। কথা বলার পরে না, কেননা এমপি মহোদয় কোন পথে ইন্ডিয়া গেল সেটাও তো একটা, কেন উনি এই পথ ব্যবহার করলেন, এই পথ উনি আগেও ব্যবহার করতেন, অনেক প্রশ্নের কোনো উত্তর এখনো নাই। এবং এমপি মহোদয়ের সাথে দুজন ব্যক্তিও গেছেন এখান থেকে, সেই দুজন ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। না, আসলে দেখেন, উনি অসুস্থ মানুষ, উনি তো ইন্ডিয়াটা, কলকাতা শহরটা তার কাছে অত্যন্ত একটা পরিচিত জায়গা। কারণ আপনারাই তো একটু আগে বললেন তার নামে অনেকগুলি 10-12টি মামলা ছিল, অনেক ঘটনায় ছিল। সে আসলে সেখানে গিয়েছেন এবং সে সেখানে ছিলেন, তার পথ তো তার সবগুলি চেনা। অতএব আমি মনে করি সে কিভাবে সে যেতেই পারেন, কেন যে এবার যে গেদা বর্ডার দিয়ে, দর্শনা বর্ডার দিয়ে সে আসলে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার বন্ধুর বাসায় গিয়েছেন। এখন আমার কথা হলো, আমরা সবগুলি বিষয় আমরা আমাদের নগদর্পণে আছে। আমরা এখন আসলে কোন পথে কি হয়েছে সেটা আমরা পুরোপুরি তদন্ত না করে কিন্তু আমরা বলতে পারছি না। আমরা মনে করি যেখানে সবকিছুই আমরা বিবেচনায় এনে, উনি কেন গেলেন, কোথায় ছিলেন, কার কাছে ছিলেন, কি ঘটনা, কেন ঘটনা ঘটালেন, কারা ঘটিয়েছেন, সবকিছুই আমরা তদন্ত করছি। তদন্ত করে আমি মনে করি যারা এই ঘটনার সাথে সত্যিকারভাবে জড়িত এবং যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন, তাদের প্রত্যেকেই কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আমরা প্রত্যাশা রাখি যে আপনারা সেটি করতে সফল হবেন, কারণ আপনাদের সফলতার সংখ্যা কোনো অংশে কম নয়। সাইদুল করিম মিন্টু আছেন আমাদের সাথে, তিনি আনোয়ারুল আজিমের রাজনৈতিক সহকর্মী। আপনার কাছে একটু আসতে চাই, কি কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে আপনাদের ধারণা? ধন্যবাদ আপনাকে আপা। আসলে এই জাতীয় হত্যাকাণ্ড আমাদের এলাকাতে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে স্বাধীনতার পর থেকে। আমার বাবাকেও একবারে, আমার বাবাও চেয়ারম্যান ছিলেন, রাজনীতি করতেন, একসাথে 5 জনকে হত্যা করছে। আমাদের এলাকায় এমপি আর একজন ঈদের মাঠে জামাতে হত্যা করা হয়েছিল, কিবরিয়া সাহেব এমপিকে। অনেক জনপ্রতিনিধিকে 75 পরবর্তী অনেক জনপ্রতিনিধিদের এভাবে হত্যা করা হয়েছে। তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এইসব চরমপন্থী হত্যাকাণ্ড কমতে শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কন্যার হস্তক্ষেপেই এইসব চরমপন্থীর আত্মসমর্পণ করে, যে কারণে এই হত্যাকাণ্ড কমে গেছে আমাদের এলাকায়। এই হত্যাকাণ্ডটা পার্শ্ববর্তী দেশ ভারতে হয়েছে। কেন হয়েছে? আমাদের ডিবির প্রধান হারুন ভাই বললেন যে তেনার কাছে অনেক খবর আছে, তিনি চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি এবং যে এখানে বাংলাদেশের ডিবি অনেকগুলো হত্যাকাণ্ড শনাক্ত করতে সক্ষম হয়েছে। এখন পার্শ্ববর্তী দেশে এই হত্যাকাণ্ডটা নিয়ে আমরা প্রথম যখন, আমি নিজেও তাকে ফোন করি, কারণ আমাদের শৈলকুপা উপনির্বাচন নিয়ে আমাদের জেলা আওয়ামী লীগের একটা মিটিং ছিল এবং কেন্দ্র সাংগঠনিক সম্পাদক, কেন্দ্র 4 জন সদস্য তারা ঝিনাইদহে গিয়েছিলেন। যে কারণে আমি আনারকে অনেকবার ফোন করি, না পেয়ে আমাদের দপ্তর সম্পাদক ফোন করে। পরে আমাদের সভাপতি মেলা লোকই ফোন করা হয় এমপি সাহেবদের সবার আনার জন্য। পরে দেখা যায় যে ওর ভাগ্নের জিজ্ঞাসা করলে ওর ভাগ্নে বলে যে আমার চিকিৎসার জন্য ভারতে গেছেন। এই যে একজন আপা বললেন যে ভারতে উনি এই পথ দিয়ে গেলেন কেন, তো ওই পথ হলো কালীগঞ্জের তো ওনার বাড়ি, যেখানে সবচেয়ে কাছের বর্ডার হলো ওই দর্শনা বর্ডার।
তাহলে স্বাভাবিক ব্যাপার, দর্শনা বর্ডার কাছে হলে তো মানুষ কাছের বর্ডার দিয়ে যায়। বেনাপোল তো ইন্টারন্যাশনাল বর্ডার, কিন্তু অনেক দূরে, সেই জন্য উনি উনি তো ঢাকায় ছিলেন। হ্যাঁ, না ঢাকা না, উনি ঝিনাইদহতে ছিলেন, উনি ঝিনাইদহতে ছিলেন। আচ্ছা মিন্টু ভাই, আপনি তো ওনার রাজনৈতিক সহকর্মী, আপনি এলাকার মানুষ, আপনি আমাদের চেয়ে অনেক বেশি ওনার জীবন সম্পর্কে, ওনার চলাফেরা সম্পর্কে অনেক জানতে পারবেন। আমরা যে কথাটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওনার আন্ডারওয়ার্ল্ডের সাথে একটা যোগাযোগ ছিল, হুন্ডি কারবারে ওনার সম্পৃক্ততা ছিল, সোনা চালানের সাথে তার যোগসাজশ ছিল, এই অভিযোগগুলো কি আপনারা এলাকার মানুষ হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আপনাদের মানে খুব কষ্ট লাগে এই যে যারা সাংবাদিক বন্ধু আছেন তারা মারা যাওয়ার পরে তাদের পরিবারে যেভাবে নাকানি চুবানি খাওয়া হেউ করার জন্য চেষ্টা করেন, এটা আমাদের জন্য খুব মর্মান্তিক, দুঃখজনক। এবং সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ জানাই, আমাদের জেনে দেয় অনেক বেশি সাংবাদিক এখন অনলাইন সাংবাদিক হয়েছেন, বিভিন্ন মানুষের চরিত্র হরণ করা ছাড়া এই বন্ধুদের আমি দেখি না যে কোনো কাজ করেন, শুধু চেষ্টা করেন মানুষের চরিত্র হরণ করা। এখন কথা হলো ওনার নামে বিএনপির আমলে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত ওনার নামে 21টি মামলা হয়। 21টি মামলা হয়। 21টি মামলা হওয়া অবস্থায় 5 সালে তাকে কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচিত করা হয়। মানুষ, ওখানকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং সেখানের মূল উদ্যোক্তা আমি তখন আওয়ামী লীগের মানে জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের, আমি তখন চেষ্টা করি তাকে কিভাবে সেক্রেটারি বানানো যায় এবং তখন এই তার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যেয়ে, সে পলাতক অবস্থায়, ফেরার অবস্থায়, তার দাঁড়ে দাঁড়ে যেয়ে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়। তারপরে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখন সে দেশে আসে। দেশে আসার পর আস্তে আস্তে সে মামলাগুলো কোর্ট কাছারি করে মোকাবেলা করেন এবং 2008 সালে তিনি নমিনেশন চান, তিনি পান না। পরে 14 সালে তিনি নমিনেশন পান এবং তিনি 14 সালে নির্বাচিত হন। 14 সালে নির্বাচিত হওয়ার পরে তিনি আবার 18 সালে নির্বাচিত হয়েছেন। এই 24 সালেও এই নির্বাচনেও 7 জানুয়ারি নির্বাচনে তিনি আবার তৃতীয়বারের মতো নির্বাচিত হন এবং তার এলাকার জনপ্রিয়তা অনেক বেশি। এবং শুধু বেশি নয়, সে রাত 12টা 1টা 2টা পর্যন্ত যখন মানুষ ডাকতেন তখন তিনি সেখানে। সাইদুল করিম মিন্টু, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। একটা লাইন না বললেই না মিন্টু ভাই, এই যে আপনি ওনার রাজনৈতিক ইটা ব্যাখ্যা করলেন সেটি খুব জরুরি এবং মানে সাংবাদিক প্রশ্ন তুলেছে বলেই কিন্তু আপনি এই ব্যাখ্যাটা দিয়ে আজকে সবাইকে স্পষ্ট করতে পারছেন। সাংবাদিক মানেই শুধুমাত্র হচ্ছে নেতিবাচক কাজ করে বা তাদের হয়তো আপা আমার বলাটা আপনার হয়তো বোঝাতে পারেনি, মানে এই যে সময়টা এখন তো পরিবার বা আমাদের জন্য খুব পীড়াদায়ক, বেদনাদায়ক। নিশ্চয়ই সবার জন্যই, জাতির এখন যে জিনিসটা হচ্ছে যে পজিটিভটা কেন সে মামলা হলো এতগুলো, সেটা যদি বলে সাংবাদিকরা নিউজটা করে তাহলে কষ্ট। আমার আরেকটি প্রশ্ন আছে সাইদুল করিম মিন্টু, সেটি হচ্ছে কি যে সংবাদগুলো আমরা দেখছি সেখানে আমার নামে একজন ব্যক্তির সম্পৃক্ততা দেখা যাচ্ছে এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এই নেতা হচ্ছে কি আমান। এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে এই এমপি মহোদয়ের কোনো সম্পর্ক ছিল, কোনো শত্রুতা ছিল, কোনো কিছু কি আপনাদের জানা আছে? না ভাই, এরকম আপা আমাদের এরকম কোনো, আমাদের এলাকায় আন্ডারগ্রাউন্ড পার্টি তো অহরহ আন্ডারগ্রাউন্ড পার্টি মানে ছিল, এখন তাদের অস্তিত্ব তেমন দেখা যায় না, কিন্তু থাকলেও থাকতে পারে, কিন্তু আমার জানা নেই এরকম কোনো খবর। যে আর আপনাদের এলাকারই বলা হচ্ছে যে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন, তিনি ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন, ব্যবসায়িক পার্টনার ছিলেন, তার সম্পর্কে আপনাদের ধারণাটা কি? তার কারণ আমরা শুনতে পাচ্ছি তিনি সেখানকার মেয়রের ভাই। হ্যাঁ, তিনি আমাদের কোটচাঁদপুর একটা পার্শ্ববর্তী উপজেলা, সেই উপজেলার তিনি স্বতন্ত্র মেয়র। তার ভাই সে আমেরিকাতে থাকে এইটুকু জানি, তাছাড়া শুধু নির্বাচনের সময় একবার জীবনে দেখা হয়েছে, তা বাদে আর তার সাথে কোনোদিন দেখা হয়নি, তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। জি, এলাকার মানুষ কিছু বলে কিনা এই লোক সম্পর্কে? কারণ বলা হচ্ছে যে হুন্ডি কারবারে এই লোক জড়িত, এরকম একটা অভিযোগ আছে। আপনাদের এলাকায় এই ধরনের নাম শোনা যায় কিনা? না ভাই, আমি মানে এই শাহীন আমেরিকায় থাকে এইটুকুই জানি, তার বেশি আসলে আর কিছু জানি। জি, হারুনুর রশিদ, এখানে যদি আপনি একটু কিছু বলতেন, আপনাদের তথ্য কি বলে? জি, হারুনুর রশিদের কাছে আসতে চাই। কোনটা আবার বলেন প্রশ্নটা আবার? যে হারুনুর রশিদ, যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে নেতা আমানের কথা শোনা যাচ্ছে এবং তার সাথে শাহীনের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে, তাদের সম্পর্কে আপনাদের কাছে তথ্য আসলে কি? না, আসলে আমাদের কাছে অনেক তথ্যই আছে।
আমরা যে দুজনের কথা বলছেন সে সম্পর্কে আমরা জানি, কিন্তু এখন আমরা তদন্তের স্বার্থে হয়তো বলতে চাচ্ছি না। তবে এটা আপনি যেটা বলেছেন সে, হ্যাঁ, আমি মিন্টু ভাইয়ের সাথে আমি একমত। সে আসলে আমাদের কাছে এরকমই তথ্য, সে আমেরিকান একজন প্রবাসী এবং সে বাংলাদেশে আসে, গুলশানে তার বাসা আছে। এবং আরেকটি মজার কথা হলো, সে গুলশানে একটি বাসা আছে, তার আবার বসুন্ধরা একটি বাসা আছে, যে বাসায় সে আবার মদ বানায়, বাংলা মদ বানায়। সে মদের কারখানা আমরা কালকে দিন আগের দিন আমরা আবিষ্কার করেছি। সে বাসাটা আমরা তালা মেরে রেখেছি। এখন এই পর্যন্ত জানি, বাকি তথ্য আরো তথ্য আছে, সেগুলো আমরা আপনাদের কাছে পরবর্তী সময়ে জানাবো। আমার মনে হয় জি আমার মনে হয় কোথায় আছে শাহিন, কোথায় আছে? আপনাদের কাছে কি তথ্য আছে হারুন ভাই? সর্বশেষ আপনার তো অনেক ডিভাইস আছে, আপনারা ট্র্যাক করতে পারেন। শাহিনের অবস্থান এখন কোথায়? হ্যাঁ, আমরা তো তাদের সবারই তথ্য আমাদের কাছে আছে। আমরা এখন এই মুহূর্তে তো বলতে পারছি না কোথায় আছে। আমরা শেষ করি, তদন্তের সাথে তো এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থেই সকল তথ্য সকলের সামনে দেওয়া সম্ভব নয়। আমার মনে হয় আমরা আজকে আলোচনা এখানে শেষ করি এবং খুব অল্প সময়ের মাঝে এর সমাধান মিলবে, আপনারা সমাধানের পথে এগোতে পারবেন সে প্রত্যাশা রাখতে চাই। আজকে এখানে শেষ করছি আলোচনা। হারুনুর রশিদ, সত্যজিৎ চক্রবর্তী, সাইদুল করিম মিন্টু, আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে ছিলেন। এবং এরকম ঘটনায় প্রকৃত অর্থেই দেশ যেমন নাড়া পড়ে, দেশের যেমন নাড়া পড়ে যায়, ঠিক একইভাবে প্রতিবেশী রাষ্ট্র তারাও নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা যথেষ্ট মাত্রায় করবেন এবং এর সমাধানটি আমাদের কাছে আসবে।